আমন্ত্রণ এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী সমাধান। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই ববি হাজ্জাজ, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি নির্বাচনী বর্তমান যে সংকট বা যে ধরনের আলোচনা আসছে তার সমাধান কিনা, সেটি আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই। জানেন, তিনজন মাননীয় উপদেষ্টা খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে গেছেন, সেখানে লাল গালিচা বিছিয়ে তারা খাল খনন উদ্বোধন করেছেন। আমরা কি এখানে আসলে জনপ্রতিনিধি বা অনির্বাচিত যে শব্দগুলো সবসময় ব্যবহার করি, অর্থাৎ জনসম্পৃক্ততা না থাকলে বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকলে এ ধরনের একটা উদ্ভট কর্মকাণ্ড দেখতে পাই কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে বিজ্ঞ সহ আলোচক যারা আছেন তাদেরকে সহ এসএটিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনি প্রথমেই যে বিষয়টাতে আলোকপাত করলেন, আজকে যে একটা খাল খনন কর্মসূচিতে তিনজন উপদেষ্টা ছিলেন। প্রথমত আমি সাধুবাদ জানাই, এই ধরনের খাল খনন কর্মসূচি ঢাকা শহরের প্রয়োজন, অনেক আগে থেকে আরও প্রয়োজন ছিল এবং উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা কর্মসূচি শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। নর্মালি রাজনৈতিক সরকার যখন থাকে তখন আমরা দেখে থাকি এই ধরনের বড় কোনো বা এ ধরনের লাইক আপনার ইতিবাচক কোনো পদক্ষেপ হলেই সেখানে একটু ফটো অপ হয়, জনপ্রতিনিধি যারা আছেন তারা ওখানে উপস্থিত হন, একটু ছবি তোলেন বা একটু ভিডিও তোলেন এবং সেটা কোনোভাবেই দোষের কিছু না। আজকে যে খাল খনন কর্মসূচি হয়েছিল সেখানেও যদি একজন উপদেষ্টা থাকতেন, স্পেশালি মনে করেন যার মন্ত্রণালয়ের অধীনে এই কর্মসূচিটা পড়ে, উনি যদি থাকতেন ফটো আপ হতো, কোনো দোষের কিছু না বা কোনো অসুবিধার কিছু না। কিন্তু আনফর্চুনেটলি তিনজন উপদেষ্টা যখন চলে গেলেন তখন হয়তো এটার গুরুত্ব আরো অনেক বেশি বাড়িয়ে দেওয়া হলো। এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়াও খুব বেশি দোষের দেখতাম না যদি আরো গুরুতর অনেকগুলো ইস্যু ইতিমধ্যে আমাদের সম্মুখীন না থাকতো। যেমন আজকেই যেমন খাল খননে তিনজন উপদেষ্টা ছিলেন, সেই একই সময় আজকে আপনার জুলাই আন্দোলনের আহত অনেকেরা অনেক তরুণরা যমুনা ঘেরাও করেছিল, মানে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছিল। আমাদের এই যে আপনার অফিসের খুব কাছেই, মানে এই যে এসএটিভির খুব কাছেই যে তিতুমির কলেজ, এই তিতুমির কলেজ বেশ কয়েকদিন ধরে অন অ্যান্ড অফ মহাখালী থেকে শুরু করে গুলশান এক চত্বর পুরো রাস্তাটা অবরোধ করে বন্ধ করে রাখছে। গতকাল আমি কোনো একটা টক শোতে যাচ্ছিলাম, গুলশান এক থেকে ওই চ্যানেল পর্যন্ত আমার হেঁটে যেতে হয়েছে, মানে পুরো রাস্তাটা তারা বন্ধ করে রেখেছে। তো এই যে অনেকগুলো ইস্যু কন্টিনিউয়াসলি আছে এবং চলছে, এর ভেতরে গত 3 দিন আগে আমরা অত্যন্ত আতঙ্কের সাথে দেখলাম, এবং অবভিয়াসলি এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না, দুঃখজনক আর কিছু হতে পারে না, যে যুব দলের এক তরুণ কর্মী তাকে প্লেন ক্লোথসে এবং আপনার সেনাবাহিনীর সম্পৃক্ততায় কোনো একটা ভাবে তাকে হেভিয়াস কর্পাস লঙ্ঘন করে, মানে তার আইনি অধিকার, কনস্টিটিউশনাল অধিকার লঙ্ঘন করে তাকে তুলে নিয়ে তাকে বেধড়ক মারধর বা যা কিছু শারীরিক অত্যাচার করা হলো, তার ক্ষতবিক্ষত দেহ তারপর তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো। তো এই যে বড় বড় ইস্যুগুলো, এগুলো তো অ্যাড্রেস করতে হবে। তো সরকারের পক্ষ থেকে যদি এই জিনিসগুলো সব অ্যাড্রেস করতে থাকতো, একই সাথে তারা সুন্দর একটা ইতিবাচক একটা কাজ করছেন, খাল তার এসে করছেন, এখানে তারা যেতেন, ফটো আপ করতেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বড় বড় দাগে জিনিসপত্র হয়ে যাচ্ছে যেগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। যেমন এই যে আজকে যে 3 উপদেষ্টা ছিলেন তার ভেতরে একজন তরুণ উপদেষ্টা ছিলেন যার দায়িত্বে আছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া মন্ত্রণালয় গত 3-4 দিন আগে আমরা দেখলাম যে নারীরা মানে বাংলাদেশের একটা জায়গায়, একাধিক জায়গায় নারীরা ফুটবল খেলতে যেয়ে তারা আক্রমণের শিকার হলেন। তো এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিছু দূর হলেও তো পড়ে। তাহলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার কি বর্তাতো না, মানে তার দায়িত্বে আগে বর্তানোর কথা না যে এইটার নিয়ে একটা আলোচনায় আসা বা এটা নিয়ে ইগদার মানে কোনো দৃষ্টান্তমূলক কিছু একটা অ্যাকশন যাওয়া এবং সেটা কিভাবে যাচ্ছেন, কি করছেন বা কেন করতে পারছেন না সেটা নিয়ে জনগণের সম্মুখীন আসা, সেটা নিয়ে ফটো আপ নেওয়া, অ্যাজ অপোজ টু যেই খাল খননের সাথে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই সেখানে ছবি তোলার জন্য পৌঁছে যাওয়া। সো খাল খনন ইতিবাচক,
আমি সাধুবাদ জানাই। খাল খননের ছবি তুলবেন, এখানেও কোনো দোষের কিছু নাই। লাল গালিচা বিছিয়ে, লাল গালিচা, তারা লাল কার্পেট না সবুজ কার্পেট, তারা নিজেরা বলেছেন যে ওইটা আপনার মেকশিফট একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, এই মেকশিফট অ্যারেঞ্জমেন্টে সলিড কিছু একটা দেবার জন্য একটা কার্পেটের দরকার ছিল, কার্পেট লাল হয়ে গেছে। সেটা ঠিক আছে ভাই, কার্পেট লাল হোক সবুজ হোক, তারা ফটো আপ করতেই পারে। কিন্তু যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে জনগণ যে এটা নিয়ে নিন্দা জানাচ্ছেন, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বড়দাকে জনগণ নিন্দা জানাচ্ছেন। আমার মনে হয় এই কারণে নিন্দা জানাচ্ছেন যে বড় বড় যেগুলো অ্যাড্রেস করার ইস্যু সরকারের পক্ষ থেকে কেউ অ্যাড্রেস করছে না। সো এই জিনিসটা হয়তো আজকে না হয়ে 1 সপ্তাহ পরে হলেও চলতো, কিন্তু এই যে যুবদলের যে কর্মী হত্যাকাণ্ড, এটা তো ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। এই যে নারী ফুটবলটাতে আক্রমণ, ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। এই যে জুলাইয়ের আন্দোলনে যারা আহত, যাদের যমুনা ঘেরাও করতে হয়েছে, এদের প্রবলেমগুলোতে ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। যে যখন 100টা ইস্যু আছে ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার, তাহলে সেগুলো না করে একটা ফটো অপের জন্য 3 জন আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য চলে গেছেন, এইটা হয়তো অল্প একটু হলেও। ববি হাজ্জাজ, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার মাশরুকুর রহমান, ববি হাজ্জাজ বলছিলেন যে শো আপ বা ফটো যেটা তোলার জন্য লাল গালিচা বিছিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন, এটাকে তিনি তেমনটা দেখতেন না, যদি কিনা মেজর যে ইস্যুগুলো ছিল সেগুলোকে অ্যাড্রেস করা না হতো। বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা যেমন সড়ক অবরোধ করছেন সুচিকিৎসার দাবিতে, তাদের পুনর্বাসনের দাবিতে, পাশাপাশি যুবদলের এক নেতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটি তিনি যেমন বলেছেন। কিন্তু এই একই ধরনের ঘটনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 5 আগস্টের পরে হেফাজতে মৃত্যুর ঘটনা আমরা অনেক দেখেছি। তারপর থেকে কিন্তু এটি আসলে ওইভাবে জোরালোভাবে হয়নি। যে প্রত্যাশা ছিল 5 আগস্টের, তার ধারাবাহিকতা কি আসলে এইসব ঘটনাকে দূরে ঠেলে দেওয়া, ধন্যবাদ, ওভারলুক করার কারণ? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। ববি হাজ্জাজের কথা আমি অত্যন্ত গুরুত্বের সাথে শুনছিলাম। আপনার আলোচনার আজকে বিষয়ে বস্তু আলোচনা যাব পরে। নির্বাচন প্রত্যয় যোগ করেছেন নির্বাচনী সমাধান, অর্থাৎ ওই বিষয়টা আমি পরে বলি। খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি অন্যতম যতগুলো কর্মসূচি, তার মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন, বৃহৎকতার স্বাক্ষর মনে আছে, এগুলোর মধ্যে অন্যতম একটি খাল খনন। সেই সময় নিন্দুকেরা অনেক সমালোচনা করেছিলেন, কিন্তু খাল খননটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতখানি দূরদর্শী সম্পন্ন ছিলেন। আপনি দেখেন, আপনার বাড়ির আশপাশে যে খালগুলো বর্ষা দিনে স্রোত বহমান পানি যেভাবে বয়ে যেত, সেটা শুকিয়ে গিয়েছে। এখানে আমি আমার মেয়েকে নিয়ে যদি বলি এখানে একটা খাল ছিল, এখন সে বিশ্বাস করবে না। সেই খালগুলো ভরে গিয়েছে, পানি নাই, বিভিন্ন কারণে বন্যার সময় বন্যা হয়। এটা একটা যুগান্তকারী প্রকল্প ছিল। এই সরকার, এই অন্তর্বর্তী সরকার এই খাল খনন প্রকল্প যদি চালু করে, আমি তাদের সাধুবাদ জানাই। এই খাল খনন কর্মসূচির ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার জন্য না, এটি গণমাধ্যমে আলোচনায় আসছে, সেজন্য আমরা আলোচনা নিয়ে আসলাম। কিভাবে উদ্বোধন করছে, এটা যেটা বলেছেন, এটা লাল গালিচা দিয়ে আমি একটা ত্রাণের কাজে, আমি একটা ত্রাণের কাজে গিয়েছিলাম হবিগঞ্জে, মির্জা আব্বাসের নেতৃত্বে একটা টিম হয়েছিল, আমি একটা সদস্য ছিলাম। আমরা যে আবাসিক হোটেলে উঠেছিলাম, আমাকে যে রুমে রাখা হয়েছিল সেই সিঙ্গেল রুমের ভাড়া 10,000 টাকা। আমার পাশে এক সাবেক এমপি মহিলা ছিলেন, আমি বললাম ঠিক হলো না, ওই আবাসিক হোটেলে 1 পিস ইলিশ মাছের দাম 550 টাকা। আমি বললাম ঠিক হলো, আমি খাবো না, এটা আমি ত্রাণে দেব, গরিব মানুষকে দেব, এটা মোটেই সমীচীন হয় নাই। যাওয়ার সময় আমরা বিমানে গিয়েছিলাম, আমি এটাও সঠিক না। তখন সেই মহিলা এমপি বলে, আমার দলে আপনাদের রাজনীতি হবে না, আসলে হবে না। আমি প্রতিবাদ করেছিলাম, নো, আমি 10,000 রুমের থেকে এই টাকা ত্রাণে দেবো, নো, আমি এই টাকা ত্রাণে দিয়ে দেবো, গরিব মানুষকে দিয়ে দেবো। আমি কি বুঝতে পেরেছি? আমি এই খাল খনন অনুষ্ঠানে লাল গালিচা আমি একাধিকবার বলেছি, এই অন্তর্বর্তী সরকার প্রধান থেকে যারা রয়েছে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে আমার কোনো মত নাই, এদের অভিজ্ঞতার অভাব। রাজনীতি ইজ অ্যানাদার থিংস,
এটা একাডেমিক শিক্ষাতে হয় না, অভিজ্ঞতা। আমি 40 বছরে দলে একটা কর্মী হিসাবে রাজপথে আমি পোস্টার নিজে টানাইছি, চিকা মেরেছি, আমি মাইকিং করেছি, আমি হাতে আমরা পোস্টার লিখতাম, সেখান থেকে এখানে এসেছি। এইটা অক্সফোর্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে এই অভিজ্ঞতা হয় না। দেশ পরিচালনা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এদের অভিজ্ঞতার অভাব রয়েছে। আমি ত্রাণ দিতে গিয়ে যদি খাসি, আমি যাবো না ওখানে, আমি যাবো না। আমি কম্বল বিতরণ করতে গিয়ে যদি দেখি খাসি জবাই, গরু জবাই, আমি যাবো না। বা হেলিকপ্টারে যান, নো, এটা দিস ইজ কল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাদের অভাব রয়েছে। আমি সেটাই বলবো। আমি যদি আরেকটি বিষয় একটু ছোট্ট করে জানতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দৈনন্দিন যে কর্মকাণ্ড, যে তাদের যে কাজ, সরকারের নিত্য কাজ, সেগুলো আসলে কি সঠিকভাবে করতে পারছে? তাহলে সেখানে সংস্কার, নির্বাচন তো আরো বড় চ্যালেঞ্জ। আমি বলি, যদি আমি বারবার বলেছি ডক্টর ইউনূস বিশ্বনন্দিত একজন নেতা, ওই অর্থে নেতা বিভিন্ন প্রকার হয়, শুধু রাজনৈতিক নেতা না, অন্য নেতা। সেখানে আমি বলেছিলাম উনি এদেশে শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয়ে থাকতে পারতেন যদি সেই লাইনে যান, আর যদি না যান একটা ব্যর্থ মানুষ হিসাবে তাকে বিদায় নিতে হবে। কেন আমি এই কথাটা বললাম? আপনি দেখেন, আমি জানি না আপনার মনে আঘাত দিয়েছে কিনা, যারা 5 আগস্ট গণঅভ্যুত্থান বলে বিপ্লবকে সামনে রেখে পঙ্গুত্ব জীবনযাপন করছে, তারা রাস্তায় নেমে গিয়েছে, তারা খুবই ক্ষুব্ধ। আমি আবার বলি, আমি মুক্তিযুদ্ধ আমি দেখেছি, হয়তো আমার বয়স অল্প, আমি বুঝতে পারি। আমার গ্রামে একজন মুক্তিযোদ্ধা রয়েছে, এসএসসি পাস। স্বাধীনতার পর বহুত প্রাইমারি স্কুল হয়েছে, তখন ওনাকে ওই প্রাইমারি স্কুলের টিচারের কথা বলে হয়নি। উনি এখন স্কান্দার স্কেন ভাই, উনি এখন তরকারি বিক্রি করে। ওর মুক্তিযোদ্ধা লাল বইতেও রয়েছে, ইন্ডিয়াও তার নাম রয়েছে, তিনি ভাতা পান। আর একজন মুক্তিযোদ্ধাকে আমি রিক্সা চালাতে দেখেছি। এলো একটা অভিজ্ঞতা। এরশাদ বিরুদ্ধে 9 বছর আন্দোলনের রাজপথের একজনের সক্রিয় কর্মী ছিলাম, নেতৃত্ব দিয়েছি, ওই কথা আমি বলবো না। এরশাদ পতনের পর, বিএনপি ক্ষমতায় আসার পর, জিয়া হলের ভিপি ছিল রফিক, গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করেছে। আমি রফিকের স্ত্রীকে দেখেছি, অনেক মন্ত্রীর বাসায় দোতলা থেকে কামতে কামতে নেমেছে চিকিৎসার টাকার অভাবে। আমি নিজে দেখেছি। আমি এই 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে সম্মুখ সারির একজন নগণ্য যোদ্ধা ছিলাম। আমাকে ভাবতে হয়, সেদিন যারা করলো তারা পায়, আপনার টেলিভিশনে দেখেছেন কিনা, কতগুলো রড দিয়ে কীভাবে তার রাস্তা অবরোধ করে রয়েছে। আর আপনারা শীততাপ নিয়ন্ত্রণে বসে মন্ত্রিত্ব করেছেন, সিনিয়র সেক্রেটারি থেকে জুনিয়র। আপনারা ভাবেন তো তারা কারা? আমি একজন হাই অফিসিয়াল, ঢাকা বিভাগের কমিশনার, এপিটিকে বলছি, তুমি মিয়া একটা কথা বলছেন, তুমি এখানে এপিটি হতে পারতা না, তুমি সিনিয়র থেকে জয় বাংলা হয়ে চলে যেতে বিদায়। ঢাকা বিভাগের কমিশনার তুমি 18 ব্যাচ হতে পারতা না মিয়া, বড় কথা বলো। নো, আমি বলেছি, আমার হাতটা টেপে ধরছে, আমি নো এক ল্যাঙ্গুয়েজ বলবো না। আমি খন্দকার মাসুক বলেছি, কোত্থেকে আসলে তোমরা বিদায় হয়ে যাবে? কাদের জন্য হয়েছে? তারা রাস্তা, তার চিকিৎসার জন্য আন্দোলন করতে হয় না বলি। কাল খনন এটা বড় ইস্যু নয়, অমকটা বড় ইস্যু নয়। ইস্যু এখন এই সরকার যদি মাথার মধ্যে ভূত চেপে বসে দীর্ঘদিন থাকবো, এদের পরিণাম ভালো হবে না। সুতরাং নির্বাচনী সবচেয়ে বড় সমাধান, 100 বার এই নির্বাচনী বড় সমাধান। খন্দকার মাসুক, আমি আপনার কাছে আবার আসবো। ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে যেখানে দৈনন্দিন কর্মকাণ্ড বা দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক সেটি করতেই যেখানে হিমশিম অবস্থা, আপনি জানেন দ্রব্যমূল্য, ঢাকা শহর এখন দাবির শহর হয়ে গেছে, জনভোগান্তি বাড়ছে, সেখানে নির্বাচন এবং সংস্কার দুটোই তো অনেক বড় বেশি চ্যালেঞ্জের। ধন্যবাদ। সেই সাথে দুইজন বিজ্ঞ সহ-আলোচক সহ যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, 17 বছর ভালো নির্বাচন হয়নি,
মানুষ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। নির্বাচন তো হতেই হবে এবং ভালো নির্বাচন হতে হবে। নির্বাচনের বিকল্প এই দেশে কিছু নেই। দেখুন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষ ভেবেছিল স্বস্তিতে থাকবে, একটু ভালো থাকবে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, মানুষগুলো সকল রাজনীতিবিদ এই সরকারকে সমর্থন দিয়েছিল এবং সরকার করলে প্রথম দিকে ঠিক পথেই হাঁটছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কী হলো আমি জানি না, পরবর্তীতে উনি ছাত্রদেরকে এতই বেশি প্রাধান্য দিলেন, উনি আর কাউকে মানুষই মনে করছেন না। এখন উনাকে কয়েকজন ছাত্রই বসিয়েছে ক্ষমতায়, তার মধ্যে একজন মাস্টার মাইন্ড। অথচ আমরা এই আন্দোলন তো দেখেছি, ছাত্রদের দাবি ছিল বৈষম্যের বিরুদ্ধে, কুঠা বৈষম্যের বিরুদ্ধে। আর রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষা ছিল এই সামগ্রিক যে বৈষম্য হচ্ছে এই দেশে, একটা ভালো নির্বাচন হচ্ছে না, রাজনীতি হচ্ছে না, মানুষ কষ্টে আছে, তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ আপনার 17 বছর ধরে আন্দোলন করছে। জাতীয় পার্টি সংসদে থাকলেও এই সরকারের সবসময় সমালোচনা করেছে এবং এই সরকার জাতীয় পার্টিকে সবসময় ভাঙার চেষ্টা করেছে। দেখেন, আমরা আজকে যেখানে এসে কথা বলছি, কোথায় এসেছি? সারা বাংলাদেশ একটা হযবরল অবস্থা, কোথাও স্বস্তি নেই। আমরা দেখেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় মানুষকে জিম্মি করেছিল, দ্রব্যমূল্যের অনেক দাম বেশি ছিল, তারপরেও কলে আপনার বিভিন্ন দেশে দেশের প্রশংসা করেছে যে আমরা দারিদ্র্য গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন আমরা ব্যাকফুটে চলে গেছি, এখন আমরা দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছি। বর্তমানে দেশ দারিদ্র্য সীমার নিচে 19.2%। সবচেয়ে বেশি দারিদ্র্য সীমার নিচে আছে বরিশাল 26.6%, চট্টগ্রামে একটু কম 15.2%, মাদারীপুর জেলার ঢাসার উপজেলা 63.3% দারিদ্র্য সীমার নিচে। শহরে দারিদ্র্য সীমা হচ্ছে আপনার 16%, গ্রামে দারিদ্র্য সীমার নিচে বাস করে 20%। এইটা আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্ব খাদ্য নিরাপদ সংস্থা এবং বিবিসি একটা যৌথ জরিপে উঠে আসছে। বাংলাদেশ প্রতিদিনে 2 দিন আগে এটা ছাপিয়েছে। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আপনি খাদ্যদ্রব্যের কথা বলছেন, আওয়ামী লীগের সময় হাহাকার ছিল, আর এখন তো মানুষ কিনে খাবে তার বাইরে চলে গেছে। মানুষের আয় কমে গেছে, ব্যয় বেড়ে গেছে, বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে। আপনার দেখেন, ছোট থেকে বড় সকল ব্যবসায়ী প্রত্যেকদিন সরকারের জন্য সমালোচনা করছে যে সরকার ব্যবসার দিকে তাকাচ্ছেই না। ব্যাংকের ঋণ বেড়ে গিয়েছে, যেটা সুদ বলছে সুদ বেড়ে গিয়েছে। তাহলে গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, প্রত্যন্তরে সরকার 100 পণ্যের উপর কর আরোপ করলো। যারাই দাবি নিয়ে সামনে যাচ্ছে সেটা আবার মওকুফ করছে সরকার। দাবি কেন আসতেছে? এই সরকার এতই দুর্বল সরকার, এত দুর্বল সরকার। 100 জন 200 জন মানুষ যদি রাস্তায় নেমে একটা আন্দোলন করে, পরের দিন সরকার মেনে নিচ্ছে। তাহলে এখন যৌক্তিক হোক যৌক্তিক না হোক, যারাই একটা সুযোগ পাচ্ছে তারাই করে এখন রাস্তায় নামছে। সচিবালয় থেকে গ্রাম পুলিশ, আপনার রাস্তা থেকে রেলের যে কর্মচারী আছে, সবাই এখন এই সরকারের বিপক্ষে নেমে যাচ্ছে। তাদের একটা যৌক্তিক অযৌক্তিক দাবি, কিছু কিছু যৌক্তিক দাবি আছে, কিছু কিছু দাবি অযৌক্তিক, যে সরকার তো মেনে নিচ্ছে। দেখেন, একটা সেকেন্ড আমাকে দেন। এই সরকারের তো চাঁদাবাজ সরকার না, কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? মামলাবাজি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি কি বন্ধ হয়েছে? ঘুষ বাণিজ্য কি বন্ধ হয়েছে? তাহলে যদি কিছুই বন্ধ না হয়, তাহলে আপনি কি করছেন এখন? ডাক্তার আকাশ, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতি পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ববি হাজ্জাজ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আজ আমরা এখন আলোচনায় ঢুকতে চাই নির্বাচনী সমাধান, যেখানে দৈনন্দিন কর্মকাণ্ড, বিশেষ করে উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে গণমাধ্যমে। দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য উপদেষ্টার একটি বক্তব্য আপনি শুনেছেন, যে তিনি বলছেন যে জিনিসপত্রের দাম বাড়ার কথা না, কেন বাড়ছেন সেটি তো তার বোধগম্য নয়। এ ধরনের অনেক কথাবার্তার মধ্য দিয়েও যেখানে নির্বাচন এবং সংস্কার একটি বড় চ্যালেঞ্জ এই সরকারের জন্য। আপনারা যেসব রাজনৈতিক দল জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন, আপনাদের একটা বড় জায়গা হচ্ছে এই সরকার আপনারা ব্যর্থ হতে দিতে চান না।
কিন্তু সরকারের কর্মকাণ্ড কি বলছে? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সরকারের কর্মকাণ্ড, সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, পারি না বলে সরকারের কর্মকাণ্ডে যে ভুল ত্রুটিগুলো আছে বা যে দোষগুলো আছে সেগুলো আমরা নিন্দা করতে পারি না। বা যেমন মনে করেন আজকাল আমরা অনেক জায়গায় দেখছি যে সরকারের কোনো ধরনের সমালোচনা করলে একটা জায়গা থেকে একটা আওয়াজ আসছে যে যারাই সরকারের সমালোচনা করছে তারা হয়তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের সর্ট অফ যোগসাজতে আছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই ধরনের ট্যাগিং বা ব্র্যান্ডিং অত্যন্ত দুঃখজনক, কারণ দেশের অবস্থা এই মুহূর্তে ভালো না। আমি গত অল্প কয়েকদিন আগেই কয়েকজন বিজ্ঞ অর্থনীতিবিদদের সাথে আলোচনায় ছিলাম এবং তারা একটা জিনিস আমাকে পয়েন্ট করলেন। এগেন, আমি অর্থনীতিবিদ না, সো আমি এক্সপার্ট হিসেবে বলছি না, বাট আমি এক্সপার্টদের কাছ থেকে শুনে বলছি যে বাংলাদেশে গত 30 বছর বা গত 40 বছরের ইতিহাসে পরপর দুটো কোয়ার্টারে ইকোনমি রিট্র্যাক্ট করেনি। কোভিডেও পরপর দুটো কোয়ার্টার ইকোনমি রিট্র্যাক্ট করেনি। একটাতে করেছে, পরেরটাতে আবার একটু বেড়েছে, আবার পরেরটাতে। পরপর দুটো কোয়ার্টারে এই প্রথম বাংলাদেশে গত 40 বছরে ইকোনমি রিট্র্যাক্ট করেছে, মানে ইকোনমির সাইজ ছোট হয়ে এসছে। গ্রোথের কথা এতদিন আমরা বলতাম এবং আমাদের কিন্তু অনেক গ্রোয়িং ইকোনমি, মানে 74-75-এ কি ছিল সেটার সাথে আজকে তুলনা করলে হবে না। কিন্তু তো আমাদের এই যে হাই গ্রোথ লার্জ সাইজের যেটা ইকোনমি, এটা পরপর দুটো কোয়ার্টার রিট্র্যাক্ট করছে, মানে সাইজটা কমে আসছে। এইটা বিশাল ভয়ঙ্কর একটা বিষয়, আতঙ্কের একটা বিষয়। তো এই যে এই আতঙ্কের একটা প্রেক্ষাপট এখানে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে উত্তোলনের তো উপায় আছে। বাংলাদেশকে গত 40-50 বছরে এই যে একদম মানে ওই যে কি বলে বটমলেস বাস্কেট যেটা বলেছিল এক সময়, সেই বটমলেস বাস্কেটের থেকে সমৃদ্ধির দেশ তো বানিয়েছে আমাদের দেশের জনগণ, যারা ব্যবসার সাথে জড়িত আছেন, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত আছেন, তাদের মেধা, তাদের শ্রম, তাদের অধ্যাবসায়, এগুলো মিলিয়েই তো আজকে বাংলাদেশের এই উন্নয়নটা হয়েছে। তাহলে আজকে আবার যখন পরপর দুইটা কোয়ার্টারে ইকোনমি রিট্র্যাক্ট করলো, তখন সরকারের বড় দায়িত্ব ছিল যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা ব্যবসায়ী মহল, এক্সপার্টস, এদেরকে নিয়ে বারবার করে বসা, আলোচনা করা। অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হচ্ছে যে গত 6 মাসে আমি যত ব্যবসায়ী অর্গানাইজেশন, যত এরকম অ্যাসোসিয়েশনের সাথে বসেছি, সবার কাছে একটাই কথা শুনেছি যে সরকারকে তারা কোনোভাবে রিচ করতে পারছেন না, তারা সরকারকে তাদের প্রয়োজন জানাতে পারছেন না এবং সরকার তাদেরকে দাওয়াত জানাচ্ছে না তাদের প্রয়োজনটা জানাতে। আমরা গত কিছুদিন আগেই বোধহয় বড় বড় কিছু কর্পোরেশন, মানে বড় বড় কিছু আপনার যে অ্যাসোসিয়েশন, ব্যবসায়িক অ্যাসোসিয়েশনরা নিউজ মিডিয়ামেও এসছে যে সেমিনার তারা করছে, তারা বলছে একই কথা, কিন্তু আমি তাদের হয়েই কথা বলছি, তারা একই কথা বলছে যে আমরা হাজার হাজার লোকজনের কর্মক্ষেত্র তৈরি করি, দেশে যা যা সাপ্লাই হয় সবকিছু তো আমরাই দেই, আমাদের ব্যবসার মাধ্যমেই যায়। তো এখন আমরা কিভাবে আমাদের লোকজনকে বেতন দেব, আমরা কিভাবে জনগণের আপনার অর্থনৈতিক আপনার এবিলিটির ভেতরে তাদেরকে মালপত্র সাপ্লাই দিব? তাহলে আমাদের সাথে তো সরকারের বসতে হবে। গ্যাসের দাম বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। বিদ্যুতের দাম বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। ভ্যাট বাড়াবেন, আমাদের সাথে কথা বলবেন না। তাহলে আমরা কাজ করব কিভাবে? এবং তাদের অনেক ঝামেলা এখন আছে, যে জিনিসগুলো তারা ব্যাংকিং খাত থেকে শুরু করে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট যেটাই বলেন না কেন, অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন তারা প্রতিনিয়ত হচ্ছে, যেটার জন্য সরকারের নজরটা দরকার। সরকারের পক্ষ থেকে এই নজরগুলো আসছে না। সো এরকম অনেক জায়গায়, যেমন মনে করেন এই যে একদম শুরুতে অগাস্টের 5 তারিখের পর প্রথম আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেটা হলো যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে, পরিবারকে সহযোগিতা, পুনর্বাসন, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা। দেখেন আজকেও যেটি একটু আগে বলছিলাম যে জুলাই আন্দোলনে আহত অনেক তরুণরা যমুনা ঘেরাও করেছিল। একটা সরকারের পক্ষে এটা এত কঠিন কাজ হবার কথা না। আমি বলছি না ভাই সরকারের দায়িত্বে আমি নেই, সো আমি বলছি না যে খুব সোজা কাজ, আমি এটা বলছি না, কিন্তু ওটা আমি বলছি 2-2.5 হাজার তরুণদের বা 2-2.5 বাংলাদেশের নাগরিকের চিকিৎসা যদি একটা সরকার ইনশিওর করতে না পারে, তাহলে 17.5 কোটি জনগণের চিকিৎসা কিভাবে ইনশিওর করবে? এবং 17.5 কোটি জনগণের চিকিৎসা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ইনশিওর করার দায়িত্বও না। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এটি 2,500টা তো করা উচিত ছিল। আচ্ছা, ওনারা যদি ওটাও না পারেন, ফেল করেন, কোনো অসুবিধা নেই। তাহলে উনাদের যে একটা কাজ, যে উনাদের পরের যে আসল নির্বাচিত সরকার, তাদেরকে তাড়াতাড়ি নিয়ে আসা, তাহলে সেই নির্বাচিত সরকারকে আনার কাজ তাদের করতে হবে। এই জায়গাটায়ও ওনারা এখনো খুব পরিষ্কার করছেন না। আমরা এখনো আশাবাদী যে আমরা 2025 সালেই আগামী নির্বাচন দেখব এবং সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন আমরা পাবো, কিন্তু তাদের পক্ষ থেকে তো আমরা জানতে পারছি না। সো এই যে এতগুলো জায়গায় আমরা যদি বলি
প্লেন ভাষায় বলতে হলে তো আপনার ব্যর্থতাই বলতে হবে। সরকারের সফলতা যেমন আছে যে আজকে যেমন খাল খনন করছিল, সফলতা যেমন আছে ব্যাংকিং সেক্টরে কিছু দূর হাল ধরেছে, সফলতা যেমন আছে কিছু আপনার সংস্কার কমিশন করেছে, যারা ইতিমধ্যে 5টা কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট দিয়েছে, তাদের প্রপোজালগুলো দিয়েছে। আবার নির্বাচন কমিশন নতুনভাবে কাজ শুরু করেছে, জুডিশিয়ারি সুন্দরভাবে কাজ শুরু করেছে, হাইকোর্ট অ্যান্ড অ্যাপিলেট ডিভিশন সুন্দরভাবে কাজ শুরু করেছে। এরকম যেমন সফলতা আছে, তো সফলতার যেমন বাহবা তাদেরকে দিতে হবে, একই সাথে তাদের অনেকগুলো ব্যর্থতাও আছে, এই ব্যর্থতার দায়ও তাদের নিতে হবে। এবং এই ব্যর্থতার দায় নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার থেকে আমাদের যেটা প্রয়োজন হলো যে এই ব্যর্থতার তালিকাটা আর না বাড়িয়ে যত শীঘ্রই সম্ভব নতুন নির্বাচনের দিকে যাওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সংস্কারের আলোচনাটা দীর্ঘায়িত না করে নির্বাচনের দিকে যাও। দেখেন, সংস্কার এমনিও কিন্তু ইটস এ রেগুলার অনগোয়িং প্রসেস, মানে এটা কোনো সময় থামবে না। এবং আমরা সবাই আমাদের পক্ষ থেকে, মানে আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা বড় দাগে অনেক সংস্কার, মানে আমরা কিভাবে কোন সংস্কারগুলো দেখতে চাই সেগুলো আমরা পরিষ্কার ইতিমধ্যে জনগণের সামনে, গণমাধ্যমের সামনে, সরকারের সামনে আমরা অলরেডি করেছি। যার একটা বড় আপনার কাঠামো ছিল বা আছে হলো 31 দফা। তো এই 31 দফা কাঠামোতে আমরা কি কি সংস্কার চাই, কিভাবে দেখতে চাই, এগুলো আপনার যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম তারা সবাই কিন্তু অনেকবার করে পরিষ্কার করেছি। সো আমরা অলরেডি কি চাই বলে দিয়েছি, সরকার কি চাই বলে দিয়েছেন। তো এখন এইটার কি কি হবে সেটা সামনে আলোচনা করে নির্বাচন করার পরই তো হবে। তো এই আলোচনা করার জন্য যেমন নির্বাচন আটকাবে না, প্লাস নির্বাচন হওয়ার পরই কিন্তু ঠিকভাবে আপনার নির্ণয় হবে জনগণ কোন সংস্কারগুলো চায়। কারণ এখনো কিন্তু কেউ জনগণকে যে জিজ্ঞেস করে নাই। আমরা যুগপৎ আন্দোলন থেকে যে 31 দফা দিয়েছি, আমরা একটা বিবেচনা করে দিয়েছি যে আমরা মাঠে যে, রাজপথে যে বা জনগণের কাছে যে যা শুনেছি সেটার প্রেক্ষিতে আমরা একটা তৈরি করেছি। কিন্তু এখনো জনগণ কিন্তু এটাতে রায় দেয় নাই। আবার একই সাথে আমরা তবুও এলাকায় এলাকায় যে কথা বলে কিছু দূর করেছি। সরকারের সংস্কার কমিশনগুলো যেগুলো করেছে তারাও অনেক বিশেষজ্ঞ নিয়ে করেছেন, তারা এলাকা এলাকায় গেছেন কিনা আমি জানি না, বিশেষজ্ঞ নিয়ে করেছে। তো নিশ্চয়ই আমি এটাকেও মন্দ বলছি না, এটাও খুব ভালো বলছি। কিন্তু কোনগুলো আসলে জনগণ চায় সেটা তো জনগণ নির্ণয় করবে। জনগণের নির্ণয় করার তো ভাই ভোট ছাড়া আর কোনো উপায় নাই। তার মানে আপনি সংস্কার করতে চাইলেও আপনার নির্বাচন দিতেই হবে। জি, ববি হাজ্জাজ, আমি আপনার কাছে আবার আসবো। খন্দকার মাশরুকুর রহমান, যেটি ববি হাজ্জাজ বলছিলেন যে কোন সংস্কারগুলো জনগণ চায়, তার জন্য তো আপনাকে তাদের কাছে যেতে হবে এবং ভোট ছাড়া কোনো উপায় নেই। দেখি আসলে 5 তারিখের পর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, টকশোতে, টকশোকের বাইরে। এটি না সুনির্দিষ্ট ঘোষণা আসছে না কেন? আমি বলি, এইটা টকশোতে বিভিন্ন মিটিং, মিছিলে, সেমিনারে এটা অনেক আলোচনা হয়েছে। সংস্কার আমরা বারবার বলেছি চলমান প্রক্রিয়া। এবার সংস্কার করলে 5 বছর পরে সংস্কার হবে না। আজকে যে জিনিসটা সংস্কার করে আমরা সংবিধানে যুক্ত করলাম, 5 বছর 10 বছর পর মনে হতে পারে নো, এর চেয়ে বেটার জিনিস বের হতে পারে না। আচ্ছা, কেন 72 সালের সংবিধান পরিবর্তনের প্রশ্ন আসলো? যে না, যুগের চাহিদায়, গ্লোবাল পলিটিক্সে এইটা এখন সংস্কার করার দরকার হতে পারে। আমি কোন চ্যানেলে দেখতেছিলাম কি একটা ব্যারিস্টার কি যেন করেছে, একটা চ্যানেলে ব্যারিস্টার আওয়ার কি জানি করেছে, এগুলো যুবকুজি করেছে। আপনি এইটা করতে পারে ডক্টর আওয়ার অথবা ইকোনমিক আওয়ার করতে পারে না। এসএটিভি মনে করবে নো, আমার এই প্রতিযোগিতা অংশ টিকে থাকতে হলে আমার এটা করতে হবে। দিস ইজ কল সংস্কার। চলমান প্রক্রিয়া। আমরা বিএনপি পক্ষ থেকে 23 সালে একটা সংস্কার প্রস্তাব দিয়েছি জনগণের সামনে, 31 দফা। এই সংস্কার আমরা যখন কেউ দিতে সাহস পাইনি আমরা দিয়েছি। এর চেয়ে বেটার কেউ সংস্কার দেয়, জনগণ আমাদের অ্যাকসেপ্ট করলে ওয়েল এন্ড গুড, না করলে তাদের তারা করবে। আর যে কথা বারবার বলা যে নির্বাচন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের বিকল্প এখনো তৈরি হয় নাই। যদি আমি মনে করি আমার আন্দোলন 17 বছর আন্দোলন, 17.5 বছর আন্দোলন সংগ্রামের ফসল এই সরকার, আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই সরকারের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাকে ক্লিয়ার করা দরকার। আমরা নির্বাচন দেব না, আমরা নতুন দল করব, অথবা বিএনপি, আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, জামাত ভালো না, জাতীয় পার্টি ভালো, ওয়েল অ্যান্ড গুড। এইটার বিচার করবে কে? জনগণ। তুমি কে এটা বল? এটা করার কে? ভোট দেন।
জনগণ যে বিএনপি প্রত্যাখ্যান করা আমার দরকার নাই। আমরা আপনি দেখেন এই 17 বছর অনেকবার বলেছেন তারা ক্ষমতায় যেতে চায়। নো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব কখনো বলেছে বিএনপিকে ভোট দিতে, তারা ভোট দিতে। নো, আমরা বলেছি রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের রাষ্ট্রের মালিক জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণ ফিরিয়ে দিতে চাই। সেটা ফ্যাসিস্ট বন্ধ করে দিয়েছিল, আমরা ফিরিয়ে দিতে চাই। আর যদি এই সরকার ঠিক আছে, ডক্টর ইউনূস দল করুক, আমার দল করার প্রশ্নে আমার সুস্পষ্ট বক্তব্য। দল আমি সুস্বাগত জানাই তাদেরকে, তাদের জনগণ ক্ষমতায় থেকে করুক না থেকে করুক আমার কোনো আপত্তি নাই। জনগণ যদি মনে করে ছাত্র 10 বছরের নিচের লোকে ভোটার হইতে পারবে, এরা এমপি মন্ত্রী হইতে হবে, কেন আপত্তি? জনগণ যদি ভোট দেয় হবে। ছাত্র বলতে কি কারা? উয়ার দেব তারা কারা? আর আমি এখনো বাংলাদেশ ছাত্রলীগ কত পারছেন, ছাত্রদল কত পারছেন, শিবির কত পারছেন, হিসাব করেন। কারা হুয়ার দেব? দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আমি নেতৃত্ব দিয়েছি। 37,000 ছেলে মেয়ে একটা বিশ্ববিদ্যালয় কলেজে ভেবেছিলাম। আমি এলাকায় যাই, কারা? এই কজন পোলাবানি নেতৃত্ব দিয়েছি নাকি? যাইতে বলেন এলাকায়। এদেশে প্রতিটা ঘরে একজন বিএনপি আছে, একজন আওয়ামী লীগ আছে। দিস ইজ প্র্যাকটিক্যাল। স্বীকার করেন না করেন, আমি করব। এদেশের এখনো প্রতিটা ঘরে একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। দিস ইজ কল প্র্যাকটিক্যাল। এটা এর বিকল্প বাইরে কিছু নাই, বাইরে কি এখনো হয় নাই। হোক, দল করুক, দল করে ইলেকশনে করুক, করে জিততে আসলে হবে হবে হবে। এত সোজা না, দিল্লি বহুদূর। কিন্তু আমি বলি এই সমন্বয়করা যারাই হোক, যে দলেরই হোক, তারা মিলে একটা দল গঠন করে আগামী দিনের এই বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো, থাইল্যান্ডের মতো নিয়ে যেতে চায়। সে কার জন্য ডিজিট হবে, জনগণ তাকে ভোট দিব, হবে, ইলেকশন হোক, সমস্যা করতে সমস্যা নাই তো সমাজ। কিন্তু আমরা আমাদের নেতা তারেক সাহেব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, জনগণ ভোট দিতে পারবে, সেইখানে যাওয়া উচিত। তবে সবকিছু বুমেরাং হবে, আমি বলে দিলাম, মনে রাখেন, বুমেরাং হবে, পালিয়ে যেতে হবে অনেককে, বলে দিলাম। গল্লিতে হাঁটতে হবে। আমার 40 বছর রাজনীতি অভিজ্ঞতা তাই বলে, আমি বলে গেলাম, মনে রাখেন, এটা ইউটিউবে থাকবে। বুমেরাং হবে, নট এ জোক। নতুন দল করলে না, আমি তা বলবো, নট এ জোক। নতুন দল স্বাগত জানাই, 100 দল হোক বাংলাদেশ, বাংলাদেশে কতগুলো দল নিবন্ধন, কিন্তু বলেন তো এরকম একটা ছোট্ট দেশ আমেরিকা কটা দল? আমরা 2টা দলের নাম নিবন্ধন পেয়েছে, আমরা 2টা দলের নাম, কত বহুত দল আছে না? আমি মনে করি আমার একটা উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি নেতৃত্বে যত কর্মী আছে, বাংলাদেশে বহুত দলের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে অত কর্মী নাই, নাই, নেভার নেভার নাই। এত সোজা পট করে বলে আপনি 69 গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা যুদ্ধের আসাম আব্দুর রাব, আমি বলি নুরাম সিদ্দিকী, আমি বলি আমি আব্দুল কুজুর মাখন, এরা কেউ কয় নাই 4 খলিফা যে জনপ্রিয়তা নিয়ে এসেছে 5ই আগস্টে কোন নেতা তাদের কর্মী হওয়ার যোগ্যতা নাই। তারা আজ যদি দীর্ঘের অভিজ্ঞতা এখানে এসে বলেন আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে, পট করে ক্ষমতায় বসে গেলাম, সিনিয়র স্টার পোলাবান, দেশ চালার, এত সোজা নাকি দেশ চালা? হ্যাঁ, খন্দকার মাসুক, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর আকাশ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, নির্বাচনী এখন সমাধান কিনা, কারণ দিন যত যাচ্ছে সংকট, নানামুখী তৎপরতা, রাজনীতিতে নানা ধরনের কি বলে, আমাদের রাজনীতিবিদদের ভাষায় যেটি আছে ষড়যন্ত্র, চারিদিকে ডালপালা মিলছে, তা নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা, কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা, যে কারণে নির্বাচনটা প্রয়োজন? দেখুন, ডক্টর ইউনূস সাহেব যে সমর্থন পেয়েছিলেন আর এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে উনি তো একজন রাজনীতিবিদ না। উনি নিজেই বলছেন যে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আমার নাই। দেশ চালানোর অভিজ্ঞতা নেই, আপনি দেশ চালাবেন কীভাবে? তাহলে দেশ যারা চালাইতে পারবে রাজনীতিবিদ, তাদের কাছেই তো আপনাকে দেশকে হস্তান্তর করতে হবে। হস্তান্তর করলে তো আপনাকে নির্বাচন দিতে হবে। এখনই যে কন্ডিশন, তো যত দ্রুত নির্বাচন, যে যত দ্রুত আপনার দেশকে হস্তান্তর করে রাজনীতিবিদদের হাতে দিবেন, ততই তো মানুষ উদ্ধার পায়। দেখেন, এই যে আপনি খাল খনন নিয়ে কথা বলছেন, এই খাল খননের যে উপদেষ্টা, উনি প্রথমে এসেই বললেন যে পলিথিন নিষিদ্ধ করব। অনেক ঢাকঢোল পিটাইলেন, পারছেন পলিথিন নিষিদ্ধ করতে? কোথাও পলিথিন নিষিদ্ধ হয়েছে? কোথাও অভিযান হয়েছে?
কোথাও মানুষ গ্রেপ্তার হয়েছে, কোথাও কোনো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। উনি কি কাজটা করলেন? উনি বললেন এয়ারপোর্টের রাস্তায় হর্ন বন্ধ থাকবে। আমি তো প্রতিদিনই রাস্তায় চলাচল করি, আমার বাসা উত্তরা। যে পরিমাণ যানজট ওখানে বেঁচে থাকে, হর্ন ছাড়া তো মানুষ চলতেই পারবে না ওখানে, কোনো হারে হর্ন চলতে থাকে। তাহলে ওই রাস্তায় কেউ কি কোনো মনিটরিং আছে, কোনো তদারকি আছে? তারপরে দেখেন এখন সেন্ট মার্টিন বন্ধ করে দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা নিজে বলেছে যে আমি সেন্ট মার্টিন দেইনি দেখে আমেরিকা আমাকে ক্ষমতাচ্যুত করবে। তাহলে আপনি কেন সেন্ট মার্টিন বন্ধ করছেন? মানুষ যেটা নিয়ে সন্দিহান, 53 বছরের প্রবাল নষ্ট হয় নাই, আপনি এই 9 মাস বন্ধ রাখবেন সেন্ট মার্টিন? আপনি মানুষের সন্দেহ দূর করেন, মানুষের পারসেপশন তো বড় জিনিস। খাল খনন করছেন, এটাও কি দেখাচ্ছেন কিনা বুঝবো কিভাবে? এরকম অনেক প্রকল্প তো আওয়ামী লীগও নিয়েছিল এবং অনেক বাজেট নিয়েছে, সেখানে কাজের কাজ তো কিছুই হয় নাই। আপনি বলছেন সকল খাল উদ্ধার করে ফেলবো, করেন না দেখি কিভাবে উদ্ধার করবেন। সংস্কার এবং নির্বাচন নিয়ে মানুষের নির্বাচন নিয়ে আমি আসছি। দেখেন আজকে ঢাকার বাতাস পুরো জানুয়ারি মাস দূষিত ছিল, 1 ঘন্টা আপনার ভালো করে শ্বাস নিতে পারি নাই। বেসিক পয়েন্টগুলো ওনারা দেখছেন না। যেটা বারবার বলছি, শিক্ষা খাতে কি বিহাল দশা, জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি পড়ে গেছে, এখনো ছাত্ররা বই পায় নাই, সেটা দেখবেন না। স্বাস্থ্য খাতে বিহাল দশা, এটা দেখবেন না। আপনার মশা নিধনই হচ্ছে না, যে ওষুধ ছিটায় আমি উত্তরা দাঁড়িয়েছিলাম, ওষুধের গন্ধে আপনি টিকতে পারবেন না, কিন্তু মশা একটাও মরে নাই। তাহলে আজকে দেখেন জীবনের নিরাপত্তা এই সরকার দিতে পারছে না। রাস্তায় রাত 10টা বাজলে চুরি, ছিনতাই, বাসাবাড়িতে নিরাপত্তা নেই, ডাকাতি হচ্ছে। আমি বলছি মানুষ যে পরিমাণ বেকার হচ্ছে, মানুষ এখন অটো রিক্সা চালাচ্ছে, কি পরিমাণ অটো রিক্সা বেড়েছে। তারপরে দেখেন মানুষ উবার চালাচ্ছে, পাঠাও চালাচ্ছে। আমি এক পাঠাও চালককে বললাম যে আপনি কি করতেন? বলে আমি গুলশানে একটা অফিসে চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, আমি পাঠাও চালাই। সে কোনাবাড়ি থাকে, উনি তার কষ্ট যদি বসেন, কোনাবাড়ি থেকে ঢাকা শহর রিক্সা চালে না, ও পাঠাও চালে আবার কোনাবাড়ি চলে যায়। কি পরিমাণ দুর্ভোগ হচ্ছে। আমরা শুধু চেয়েছিলাম প্রথমে যে আমি আপনাকে বলে আজকে আপনার এখানে 1 বছর আগে বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার দেশকে যেখানে নিয়ে গেছে এই উন্নয়ন করে পার পাবেন না। সময় আসতেছে এই দেশ থেকে প্যান্ট খুলে লুঙ্গি আর গামছা পরে দেশ থেকে পালাবেন। 9 মাস পরে সেই ঘটনা সত্যি হয়েছে এবং ইউটিউবে এটা এখনো আছে। আপনার এই সরকার তো একটা ছোট সরকার, সমিতি সরকার। রাজনীতিবিদরা ম্যান্ডেট দিয়েছে দেখে এখন আপনি টিকে আছেন। কালকে রাজনীতিবিদরা ম্যান্ডেট তুলে নিবে, আপনি পালানোর সুযোগ পাবেন না, নির্বাচন তো দিবেন না। এখন আপনি ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসছেন, ছাত্রদেরকে যে লোভ দেখাচ্ছেন, ছাত্ররা এখন দল গঠন করবে। ছাত্ররা দল গঠন করতেই পারে। আপনার বলছেন যে 21 বছর ইলেকশন করতে পারবে, সুযোগ দিতে চাচ্ছেন। 21 বছর একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে, একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে এমপি হবে, তারপরে সে দেশের আইন তৈরি করবে। আজকে ছাত্ররাদের ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। অনেক ছাত্র, সব না। এখন ছাত্রদের মধ্যে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, গাড়ি বাড়ির লোক জেগে গেছে। আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ববি হাজ্জাজ, আমরা আলোচনা শেষ করতে চাই শেষ দিকে, যেটি নতুন দল গঠন নিয়ে। শিক্ষার্থীদের যে নতুন দল, আপনি জানেন এর মধ্যে ঘোষণা এসেছে যে এই মাসেই দলটি আত্মপ্রকাশ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে বলেছেন ছাত্ররা নতুন দল গঠন করবে এবং তাদের সুযোগ দেওয়া উচিত, তিনি একটি কথা বলেছেন। আমরা এরই মধ্যে শুনছি যে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষতা হারায় সেক্ষেত্রে নতুন নিরপেক্ষ সরকারের মানে আপনি প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা আসলে কিছু দূর ভিন্ন প্রশ্ন। তবে প্রথম প্রশ্নটা অ্যাড্রেস করে আমি চেষ্টা করব দ্বিতীয়টাতে যেতে। প্রথমটা হলো ছাত্ররা শুধু না, যখনই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব তখনই যেই চাইবে প্রাপ্তবয়স্ক একবার হয়ে গেলে
যেই চাইবে তারা রাজনৈতিক দল গঠন করতে পারে বা যে কোনো রাজনৈতিক দলকে তারা সাপোর্ট করতে পারে, যতক্ষণ পর্যন্ত সেটা দেশের এমন কোনো আইন ভঙ্গ করে না যেটার মাধ্যমে ওটার দল হবার অধিকার হারিয়ে ফেলে। তার বাইরে তারা যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে বা সাপোর্ট করতে পারে। ছাত্ররা বলাটা ভুল হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর থেকে ভিন্ন কিছু না। সো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা অনেক আগে থেকে, তারা সেপ্টেম্বর অক্টোবর মাসে অ্যানাউন্স করেছিলেন তারা দল গঠন করবেন। সো এটা আসলে ফেব্রুয়ারি মাসে এসে নতুন ঘটনা না, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এটা 4 মাস পুরনো ঘটনা। 4 মাস আগে থেকে আমরা জানি তারা দল গঠন করবে এবং তারা বলেছিল যে এই ফেব্রুয়ারি মার্চ সময়টাতেই তারা দল ডিক্লেয়ার করবে। সো এখন সময় এসছে ডিক্লেয়ার করবা। এবং আমরা এমনও শুনেছি, প্রথম থেকেই শুনেছি যে আপনার তরুণ যারা আপনার অ্যাডভাইজার আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, তারাও তখন উপদেষ্টা মণ্ডলী থেকে ইস্তফা দিয়ে তারা এই দলে যোগদান করবেন। খুব ভালো কথা, মানে দল গঠন করবেন, দল নিয়ে কাজ করবেন, এগুলোতে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। তবে এই দলটা যেন সরকারের সম্পৃক্ত না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 4 মাস ধরে আমরা দেখেছি দলটা, মানে এই যে তারা দল গঠন করছেন, সরকারের সাথে সম্পৃক্ততা রেখে দল গঠন করছেন। মানে তারা দলীয় কর্মকাণ্ড বা দল সাজানোর কর্মকাণ্ডে যখন দেশব্যাপী যাচ্ছেন, তখন তারা পুরো সরকারি প্রোটোকলে দেশব্যাপী যাচ্ছেন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমরাও তো নির্বাচনের জন্য কাজ করছি, আমার দল এনডিএম, আমরা নির্বাচনের জন্য কাজ করছি। আমরা তো এই সরকারি প্রোটোকলটা সব জায়গায় পাচ্ছি, কোথাওই পাচ্ছি না ভাই, সব জায়গায় না। তো আমরা যদি না পাই তাহলে আপনি কেন পাবেন? এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়। সো এটা বিশাল একটা প্রবলেম্যাটিক বিষয় এবং এই জায়গাটা বারবার করে আমরা আলোচনায় তুলে আনতে চেষ্টা করেছি। এই জিনিসটা নিয়ে সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ে, মানে উপদেষ্টা মণ্ডলীরও একটু টনক নড়াটা বোধহয় প্রয়োজন ছিল আরও আগে থেকে। মানে যেমন মনে করেন, আরেকটা জিনিস আমি বলি যে এই যে আমাদের তরুণ উপদেষ্টারা বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, এরা এদেরকে সাধুবাদ জানাই, এদের জন্য আমি দোয়াও রাখছি, স্নেহও রাখছি যে তারা সামনে যে যেন অনেক ভালো কিছু করতে পারেন। কিন্তু তারা তরুণ, তাদের অভিজ্ঞতা স্বল্পতা আছে, তারা একটা জায়গায় যাচ্ছেন। যেমন এর আগে আমরা দেখেছি, অক্টোবর মাসে দেখেছি একজন তরুণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন তরুণ নেতা, উনি ওনার এলাকায়, উনি নিজেই বলেছেন নির্বাচনী ক্যাম্পেইন করতে গেছেন। সো তারা কিন্তু অক্টোবর থেকে নির্বাচনী প্রিপারেশন নিচ্ছেন। গণমাধ্যমেই বলেছেন নির্বাচনী ক্যাম্পেইনে গেছেন। তো এই নির্বাচনী ক্যাম্পেইনে ওনার এলাকায় ওনার জন্য 82টা তোরণ করা হয়েছে। এই তোরণগুলো অনেক এক্সপেন্সিভ, 82টা তোরণ করা হয়েছে। এখন 82টা তোরণ কে করেছে, কেন করেছে? এখানে একটা বড় জিনিস মনে রাখতে হবে যে গত 15.5 বছর টাকা যারা বানিয়েছে তারা আওয়ামী লীগের সাথে অতপ্রুতভাবে কানেক্টেড ছিল বলেই তারা টাকা বানিয়েছে। তোরণ একটা দাঁড়া করাতে একটু খরচ আছে। আপনি গ্রামে গঞ্জে যখন যাবেন, এই টাকাটা যার আছে সে টাকা বানিয়েছে বলেই সে আপনার জন্য শখমতো খুশি মতো তোরণ বানাতে পারছে। সো এই যে টাকাটা সে আওয়ামী লীগের সাথেই কামাই করেছে। আপনি মোটামুটি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে যারা তোরণগুলো বানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের সাথে অতপ্রুতভাবে জড়িত ছিল। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতা, তার অভিজ্ঞতাটা নেই, সে হয়তো এই জিনিসটা বুঝতে পারেননি। তার সামনে এসে কয়েকজন লাফালাফি করেছেন, ভাই আপনি সামনের নেতা, আপনারা আমরা এমপি বানাবো, আপনারা আমরা ভালোবাসি। সে তরুণ, সে গলে গেছে, তার মনটা গলে গেছে। সে এর মধ্যে সন্দেহ করেনি যে আচ্ছা এই তরুণগুলো বানাইতে কত টাকা লাগে, এত টাকা ওর কাছ থেকে আসলো কেমনে, ও হঠাৎ করে আমার জন্য 82টা তরুণ কেন বানাইলো। এই প্রশ্নগুলো যেটা যারাই একটু অভিজ্ঞতা আছে যারা জিজ্ঞেস করবেন। সো যেমন মনে করেন আজকে যদি বিএনপির কেউ যায়, কথার কথা আমি বলছি, যদি বিএনপির কেউ যায়, বিএনপি অনেক বছর ধরে যেহেতু অনেক বড় দল, কয়েকবার সরকারে ছিল, তাদের ওই লেভেলের নেতা কর্মীরা আছেন যে আচ্ছা একটু কষ্ট করে হলো, 16 বছর টাকা কামাই নেই কিন্তু তার আগে তো ব্যবসাপাতি ছিল, কিছু না কিছু ছিল, আচ্ছা একটু কষ্ট করে হলো 50টা 60টা তরুণ দিলাম। হয়তো খুব বেশি হলো জামাতে ইসলামী এই কাজটা করতে পারলেও পারতে পারে। তৃতীয় কোনো দলের কথা আমি চিন্তা করতে পারি না যাদের নেতা কর্মীদের নিজেদের ভেতরে এত টাকা আছে যে লোকাল একটা জায়গায় 80-90টা তরুণ হয়ে যাবে। তৃতীয় কোনো দল বাংলাদেশে নাই। তাহলে আপনার জন্য যদি করে তাহলে টাকা বিএনপির লোকজন তো আপনার জন্য করবে না, জামাত ইসলামের লোকজন আমি ধরে নিচ্ছি আপনার জন্য করবে না, তারা নিজেরা নির্বাচন করবে। তাহলে করছে কারা? আমি বলছি না কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগদেরকে টেনে এটা করাচ্ছে, সেটা না। কিন্তু তারা যেহেতু তাদের অভিজ্ঞতাটা কম, তারা হয়তো চিনতে ব্যর্থ হচ্ছে, পরিচয়টা নিতে ব্যর্থ হচ্ছে যে যারা এই কাজগুলো করছে তারা আওয়ামী লীগের বা আওয়ামী লীগের দোসর ছিল। এটা হলো ছাত্র দলে, মানে তারা এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা দল করছে না। একটু যোগ করি, বাবি হাজার যেটি প্রেস ক্লাব একটি ঘটনা প্রোগ্রামে আপনার মনে আছে যে যেখানে কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভার তাদেরকে নিয়ে একটি সভা করেছেন, সেখানে যারা
দোষী না তাদেরকে সহযোগিতা চেয়েছিলেন জাতীয় নাগরিক কমিটি। জি জি, জাতীয় না না, সেখানে 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 পরিষ্কারভাবে আমি 3টা দলকে দেখেছিলাম, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি। আমি 3টা পার্টিকে দেখেছিলাম সেই জায়গায়, এবং সেখানে 3টা পার্টি একইভাবে, এবং এগেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একই পার্টি, কারণ জাতীয় নাগরিক কমিটি হলো নন ছাত্র ভার্সন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো ছাত্র ভার্সন। যেমন মনে করেন এখন বিএনপি আর ছাত্র দলকে তো আলাদা বলতে পারি না, হ্যাঁ, বা বাংলাদেশ জামাতে ইসলাম আর ছাত্র শিবিরকে তো আলাদা বলতে পারি না, বা আমার যে ছাত্র সংগঠন আছে ছাত্র আন্দোলন, সো এনডিএম আর ছাত্র আন্দোলনকে আলাদা বলতে পারি না। একইভাবে নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আলাদা বলতে পারি না। সো তারা ওখানে বলেছিল, সাথে এবি পার্টি ওখানে ছিল, অত্যন্ত দুঃখজনক কিন্তু ছিল। তো তারা এই ধরনের কথাবার্তা ওই জায়গায় বলেছিল কাউন্সিলরদেরকে তারা নিতে, এবং কাউন্সিলররা আমরা দেখেছি, শুধু কাউন্সিলর না, গত 15.5 বছরে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের বাইরে খুব বেশি কেউ ঢুকতে পারেনি। হয়তো কয়েকজন, হঠাৎ হাজারে একজন, হয়তো বিএনপির বা অন্য একটা দলে হাজারে একজন ঢুকে গেছে, আমাদেরও 2-1 ছিল, বাট পুরো দেশব্যাপী 1-2 ওই হাজারে বা কয়েকশোতে একজন। তো আপনি যখন কয়েকশো কাউন্সিলর জোগাড় করবেন, একসাথে বসাবেন, এই কয়েকশোই আওয়ামী লীগের ছিল না, এটা বিশ্বাসযোগ্য একেবারেই না। সো এগেন আমি এটাও বলছি না কিন্তু তারা দুষ্টামি করে কাজটা করেছে, কিন্তু এই যে জাতীয় নাগরিক কমিটি বা এই যে তরুণদের, তাদের যেহেতু অভিজ্ঞতা কম, তার জন্য তারা হয়তো আসলেই বিশ্বাস করেছেন যে এরা হয়তো আওয়ামী লীগের না। এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আসি। আপনি বলেছিলেন যে ওই যে কি বলে না, একটা নিরপেক্ষ সরকার, এখানে একটা পরিষ্কার একটা জিনিস আসতে হবে। আমরা অলরেডি 15th অ্যামেন্ডমেন্টটা হাইকোর্ট রায় দিয়ে বাতিল করেছে, এটা বোধহয় অ্যাপিলেট ডিভিশন এখন ফাইনাল হয়ে গেছে, এটা বাতিল, অ্যামেন্ডমেন্ট বাতিল। এখন 13th অ্যামেন্ডমেন্টের রায়টা এখনো হয় নাই। 13th অ্যামেন্ডমেন্টের রায়টার জন্য আমরা অপেক্ষমান। 13th অ্যামেন্ডমেন্ট রায় হলো যেটা তত্ত্বাবধায়ক সরকারের রায়। তত্ত্বাবধায়ক সরকারের রায়টা যদি একবার হয়ে যায় এবং 13th অ্যামেন্ডমেন্টটা যদি পুনর্বহাল হয়ে যায়, তাহলে কিন্তু পরিষ্কারভাবে আইনগতভাবে, আমি আবার বলি পরিষ্কারভাবে আইনগতভাবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নির্বাচন দিতে পারবে না। তাইলে নির্বাচনের জন্য নতুন করে আরেকটা কেয়ারটেকার সরকার বানাইতে হবে, এবং কেয়ারটেকার সরকার কি হবে সেটা সংবিধান ওই যে 13th অ্যামেন্ডমেন্টে পরিষ্কার লিখে দেয়া আছে কেয়ারটেকার সরকার কি হবে। সো যেই মুহূর্তে 13th অ্যামেন্ডমেন্ট পুনর্বহাল হবে, এবং 13th অ্যামেন্ডমেন্ট পুনর্বহাল হওয়ার পর কিন্তু আবার নতুন করে পার্লামেন্টে বসতে হবে না এইটাকে অ্যাক্টিভেট করার জন্য, কারণ পার্লামেন্টে 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হয় নাই, 13th অ্যামেন্ডমেন্ট কোর্টেই বাতিল হয়েছে। যেই মুহূর্তে কোর্টে পুনর্বহাল হবে সেই মুহূর্তে কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট চলে আসছে। মানে যদি আইনগত নির্বাচন করতে চান তাইলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও পারবে না। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ খন্দকার মাশরুকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার, নতুন ছাত্রদের, শিক্ষার্থীদের নতুন দলের যে আলোচনা আসছে, সবকিছু মিলিয়ে আসলে নিরপেক্ষতার একটা প্রশ্ন। আমি একটু সোজা সাপটা কথা বলতে চাই। যারা নতুন দল করবে তাদের অগ্রিম শুভেচ্ছা আমি একাধিকবার জানিয়েছি। আপনার যদি মনে থাকে, স্বাধীনতার পর আসম আব্দুর রব, নুরুল আলম সিদ্দিকী, সিরাজুল আলম খানের বর্ষিয়ান ছাত্রনেতাদের নেতৃত্বে জাসদ তৈরি হয়েছিল। দেশীয় আন্তর্জাতিক সমর্থন ছিল। যারা সেদিন জাসদ করেছিলেন, এই যারা সমন্বয়ক, তাদের কর্মীও বানানোর অযোগ্যতা নাই, তারা বানাতেন না। আমি এই বানাতে, সেই জাসদের অবস্থা কি হয়েছে আপনি দেখেন। শুধু জাসদ না, হোসেন মোহাম্মদের সাথ দুর্দান্ত ক্ষমতায় 9 বছর ক্ষমতা থেকে ছাত্র সংগঠন করছে, অবস্থান কোথায় দেখেন। যারা দায়িত্ব ছিল তারা কোনো অংশে যোগ্যতা মাপকাঠিতে তারা কোনো অংশে পিছিয়ে ছিল না। আর যারা স্বাধীনতার পর জাসদ তৈরি করেছেন, এদেশের মেধাবী তরুণ ছেলেরা জাসদ তৈরি করেছিলেন, বিদেশীয় তাদের পক্ষে সমর্থন ছিল, কোথায় ধূলিসাৎ হয়ে গেছে, পরিচয়বিহীন। আর যারা সমন্বয়ক, তারা কোনো সংগঠনের জেলায়, কেন্দ্রীয় পর্যায়ে, বিভাগের কোনো দায়িত্বে ছিলেন না। এরা কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজের বিপি, জিএস, এজিএস কোনো দায়িত্বে তাদের অভিজ্ঞতা নাই। আমি বলি ডক্টর ইউনূস কেন, এই সরকার সবাই তাদের সমর্থন করে একটা দল গঠন করুক এবং তাদের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করাও, দেখুক দেশের জনগণ কাদেরকে সমর্থন করে। আজকে আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, বিএনপির জায়গায় বিএনপি, আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ, বিএনপির জায়গায় বহু দল। মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগকে ভেঙে বর্ষিয়ার রাজনীতিবিদ। আমি মিজানুর রহমানের চৌধুরীর প্রতিটা বক্তৃতা পড়তাম। কাজী জাফরের মতো ঝানু পলিটিশিয়ান এই বাংলাদেশে মিজানুর রহমান চৌধুরীর মতো আসবে কিনা, ওবায়দুর রহমানদের মতো দল গঠন করেছে।
তার পিছনে সরকার ছিল, ডিজিটাল ছিল, গোয়েন্দা সংস্থা হারিয়ে গেছে। আরে তো ওর মাঝে পোলাবা, আমি সাধুবাদ জানাই এদের কাছে। জনগণ এত রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সেবা দেওয়ার দায়িত্ব দেখ না। আরে ভাই, একটা প্রাইমারি স্কুলের সংসদের পরিচালনা করার আগে অভিজ্ঞতা নাই, এত সোজা। আমি তারপরে বলি, আমি 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 এই সরকার, এই অন্তর্বর্তী সরকার এদের নেতৃত্বে দল গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বে দল গঠন ইলেকশনে যাক, আমি সাধুবাদ জানাই। ভোট সুষ্ঠু হবে। খন্দকার মাসুক, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আকাশ, আলোচনা শেষ করব আমরা নির্বাচনী সমাধান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে নির্বাচন হলেই কি আসলে সত্যিকারের সমাধান হবে কিনা। অনেকে তো বলেন যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এটি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। আমরাও মনে করি যে ৫৩ বছর বাংলাদেশের শাসন ব্যবস্থা যেভাবে চলেছে তার পরিবর্তন হতে হবে। কারণ প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যুগের সাথে অনেক কিছু চেঞ্জ করতে হয়। এই যে সংস্কার কথা আমরা যেটা বারবার বলছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তবে বেসিক যে নিডগুলি আছে এইগুলি আপনার পূরণ করে নির্বাচন দেওয়া উচিত। কারণ মানে ৫ আগস্টের পরের প্রত্যাশা আর এখনকার জনপ্রত্যাশা, এটা অনেক ফারাক কিনা? অবশ্যই ফারাক। এই শেখ হাসিনার ১৭ বছরের যে রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, সবচেয়ে বেশি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা সেই নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে বলবো। এবং দেখেন, এই যে নির্বাচন কমিশনার যারা ছিল, তারা এমনই সরকারের আজ্ঞাবহ ছিল। এরকম নির্বাচন ব্যবস্থা আমরা চাই না। এটাকে অবশ্যই সংস্কার করতে হবে। একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল ইলেকশন হতে হবে। জনগণ যাকে চাইবে সেই দলই পাশ করে আসবে। দেখেন, দলগুলির মধ্যেও আপনার গণতন্ত্রের চর্চা থাকা উচিত, এটাও আপনার সংস্কার হওয়া উচিত। প্রত্যেক দলকে সংস্কার দেয়। ছাত্রদের নিয়ে যেটা আপনার বারবার ওনারা বলছিলেন, ছাত্ররা দল করতেই পারে, জনগণের জন্য কাজ করতেই পারে। দেখেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দুইটা ভাগে ভাগ করে দিয়েছিল দেশকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোলে দেশকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। আমরা সেটা এখন কোলে একটা বড় বৈষম্য, জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য কোথায়? ঐক্যের জায়গায় তো অনৈক্য হচ্ছে। এই যে জুলাই প্রোক্লেমেশন করার জন্য মিটিংটা যে হয়েছিল, দেখেন ৮ থেকে ৯টা দল অংশগ্রহণ করেছে, আপনার ৪০-এর মতো দল নিবন্ধিত। ৮ থেকে ৯টা দল যদি আপনার ঐক্য হয়ে যায়, বাকি দল যদি ঐক্যের বাইরে থাকে, এটি কি ঐক্য হলো? সরকার তো ডেকেছিল এবং ঘোষণা দিয়েছিল সেদিনই একটা ঐক্য হয়ে যাবে এবং প্রোক্লেমেশন, ডিক্লারেশন করে দিবে। পারছে? কারণ সরকার ঐক্যের জায়গায় অনেকটা সৃষ্টি করেছে। আরেকটা জিনিস দেখেন, যেটা এই সংস্কার আমরা বলছি, এত সংস্কার তো দরকার নেই। বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রজাতন্ত্র বললেন, জনগণতন্ত্রী বাংলাদেশ নাগরিকতন্ত্র। ইংলিশ ঠিকই আছে, বাংলা নাম কেন চেঞ্জ করতে হবে? এমনি তো দেশের অর্থনীতির অবস্থা অনেক খারাপ, এই নাম চেঞ্জ করবেন, টাকা পাবেন। তারপরে দেখেন দেশের মূলনীতি, 4টা মূলনীতি অলরেডি আছে বলে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টাকে বাদ দিয়ে একটা রাখলেন গণতন্ত্র, আর 4টা যোগ করলেন। পার্থক্যগুলি কোথায়? অর্থগুলির সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমি দেখেন 5 তারিখ আগে প্রধানমন্ত্রী কোন জেলায় সফরে গেলে লোকের কোনো সমস্যা হতো, তরুণের সমস্যা হতো না। আমি বলি, আমি মাসুক গেলে আমাকে ফিরে তাকাইতো না। আজকে আমি গেলে লোকের যন্ত্রণায় আমি অতি অসুস্থ। 82 তরুণ, 100 তরুণ হইল। এগুলা নিয়ে যারা ভাবে, দিবা স্বপ্ন দেখে, ভুল, তাদের অভিজ্ঞতার অভাব। রিমেম্বার, দিল্লি বাহাদুর। খন্দকার মাসুকুর রহমান, ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ, ববি হাজ্জাজ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।